জুলাই অভ্যুত্থানে আমরা স্বপ্নের মতো কাছে আসছিলাম, এখন বাস্তবের টানে ছিটকে সরে যাইতেছি। আমাদের সম্মিলিত আত্মা টুকরা টুকরা হয়ে যাচ্ছে দলীয় স্বার্থে। বেশ কিছুদিন ধরে বিএনপি বুঝছে যে ইলেকশনের জন্য চাপ দিতে হবে, সেই জন্য বিভিন্ন ধরনের বাণী তারা দিচ্ছে। একটা হচ্ছে এই বছরের জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব, নির্বাচন নিয়ে দেরি করার কোনো মানে নেই। আমি মনে করি এটা কিন্তু বিএনপির একটা রাজনৈতিক চাল। আপনি দেখবেন এই যে ইউনূস সরকার সহ, ইউনূস সরকার মানে ডক্টর মোহাম্মদ ইউনূস না, বাকি যেসব উপদেষ্টা আছেন তাদেরকে দেখলে, বা ধরেন ইউনূস সরকারের যারা সমর্থক আছেন, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে জাতীয় নাগরিক কমিটি আছে, তাদের কথা শুনলে মনে হয় নির্বাচনের কথা আসলেই তাদের গায়ে জ্বর আসে। তারা নির্বাচনটা দিতে চান না। নির্বাচনটা মনে হইতো আর কি কথা শুনলে যে যে তাদের আসলে নির্বাচনটা দেওয়ার ব্যাপারে তাদের একটু এটা আসে। ডক্টর মোহাম্মদ ইউনূস এটা বলতে চেষ্টা করলেন যে ভাই, আমরা এইখানে আসছি, নির্বাচন একটা দিব, আমাদের কিছু সংস্কার করা দরকার ছিল, আমরা কিছু সংস্কার করব, সংস্কার করে আমরা তোমাদেরকে নির্বাচন দিয়ে আমরা যাবো গিয়া। টাইমলাইনটা কি? টাইমলাইনটা হচ্ছে 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের আধা পর্যন্ত। এইটা নিয়েও কিন্তু এই যে ধরেন আমাদের কিছু উপদেষ্টা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারপরে ধরেন এই মানে জাতীয় নাগরিক কমিটি, তাদের কিন্তু এই ব্যাপারটা পছন্দ হইলো না। তারা নানাভাবে বলতে থাকলেন বিচারের আগে নির্বাচন না, সংস্কারের আগে নির্বাচন না, আমরা কি এই জন্য এটা করছিলাম কিনা। তার ফলে বিএনপির কিন্তু আসলে মোটামুটি ভাবে ভয় পাওয়ার মতো যথেষ্ট কারণ হয়েছিল। তো ভয় পাওয়ার মতো কারণটা কি? বিএনপি বা নির্বাচনের জন্য এরকম অস্থির হয়েছে কেন? ভাই, নির্বাচনের জন্য অস্থির হয়েছে সেইটাও খুব সরল কথা। নির্বাচন কইরা গদিতে গিয়া না বসলে যতই যে কোনো জায়গায় যা কিছু করি, এটাতে কিন্তু পোষায় না। কিন্তু মানে ধরেন বাংলাদেশে যেগুলিকে চাঁদাবাজির জায়গা আসে, যেগুলো অন্যান্য জায়গায় যত রকম যত কিছু আসে, এই সচিবালয়ে কোন সচিব বসবো না বসবো, এগুলি কিন্তু অলরেডি বিএনপির হাতে চলে গেছে। কিন্তু তারপরেও কিন্তু সবকিছু যায় নাই। যতদিন পর্যন্ত সবকিছু না যাবে ততদিন পর্যন্ত কিন্তু আসলে যাইতেই হবে, নির্বাচন পাইতে হবে, নির্বাচন দিয়ে ক্ষমতাও যাইতে হবে। সেই জন্য আমি মনে করি এই যে মানে এই ইয়াটার কথা বলা যে আরেকটা নিরপেক্ষ সরকার লাগবে, এইটা বিএনপির একটা রাজনৈতিক চাল এবং বেশ ম্যাচিউর চাল বলে মনে হয়। বিএনপি বলতেছে যে আপনারা ইলেকশনটা ঠিক মতো দিতে পারবেন না, অর্থাৎ নির্বাচন ঠিকঠাক দিয়ে চলে যেতে পারাটাই এখন ইউনূস সরকারের সাফল্য হিসেবে বিবেচিত হবে। এখন এই সরকারের কেপিআই হয়ে দাঁড়াবে যে তারা ইলেকশন ঠিক মতো দিতে পারে কি পারে না এই প্রশ্নে, যেন তারা সরকারের রাস্তায় না হেঁটে সকল মনোযোগ নির্বাচনের দিকে দেয় এবং বলে যে আমরাই নিরপেক্ষ এবং ভালো নির্বাচন দিব। আরেকটা মজার ব্যাপার করছে, আওয়ামী লীগ আইসা এই বক্তব্যের সাথে তারা খুব একমত হয়েছে। আওয়ামী লীগও এখন একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সাথে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন চায়। কি ইন্টারেস্টিং দেখেন যে আওয়ামী লীগ তো সারা জীবন এই কথা কয়ে আসলো, মানে 2014 সাল থেকে এই কথা কয়ে আসলো, শেখ হাসিনা ছাড়া কারো অধীনে নির্বাচন করা সম্ভব না। এখনো এটাই চান ভাই। এক কথা তো এক মুখে 4-5 কথা কন কেন? জনাব মোহাম্মদ আরাফাত, আপনি একটা এই কথা আপনি বলেন নাই এর আগে শতবার যে শেখ হাসিনার অধীনে নির্বাচন হইতে হবে? এখন কে তত্ত্বাবধায়ক সরকার চান নির্বাচন করতে? শেখ হাসিনার অধীনে নির্বাচন চান? শেখ হাসিনার অধীনেই তো পৃথিবীর সবচেয়ে ভালো ভালো নির্বাচনগুলি হয়। 2014-তে হয়েছে, 2018-তে হয়েছে, 2023-এ হয়েছে। শেখ হাসিনার অধীনে নির্বাচন চান। যদিও ডক্টর ইউনূসের প্রতি আমি কি বলবো, আমার একটু আস্থা আছে যে অন্তর্বর্তী সরকারের 3 জন সদস্য যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বা তারপরে তারা যদি অন্য কোনো রাজনৈতিক একটা কাঠামোর বা রাজনৈতিক একটা দল করে তারা যদি অংশ নেয়, তবু আমার ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আস্থা আছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইলেকশনটা বা ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্ডারে ইলেকশনটা ভালো হবে। কেন এই আস্থা আছে জানেন? দেখেন, এইখানে যারা উপদেষ্টারা আছেন, যেমন ধরেন সৈয়দ রেজওয়ানা হাসান কিন্তু মুখপাত্র হিসেবে বলছেন, কি বলছেন যে সৈয়দ রেজওয়ানা হাসান বলছেন যে যদি কেউ সরকারে আছে যারা, তারা যদি রাজনৈতিক দলে যাইতে চায় তাহলে তারা পদত্যাগ করা যাবে। এবং সবচেয়ে বড় কথা হইলো যে তারা কিন্তু নিজেরা ইলেকশনে দাঁড়াইতেছে না, মানে প্রধান উপদেষ্টার কথা আমি বলতেছি। আমরাও দীর্ঘদিন কইছি যে আপনি শেখ হাসিনা, আপনি যদি একটা ইলেকশনের সময় আপনি এই গভর্নমেন্টে থাকতে চান তাহলে আপনি দাঁড়ায়েন না ইলেকশনে, আপনি ইলেকশনের থেকে নিজের আলাদা করেন, আপনার দলের থেকে আলাদা করেন আপনি নিজেরে। সেটা তো করা হয় না। সুতরাং আমি মনে করি যে ডক্টর ইউনূসের প্রতি আমার এই আস্থা আছে, যদি এই ইলেকশন হয় আরেকটা তত্ত্বাবধায়ক সরকারের আর দরকার নাই, এই ঝামেলা এই গ্যাঞ্জামের কোনো মানে হয় না। এবং আমি মনে করি যে ডক্টর ইউনূসের অধীনে একটা ভালো নির্বাচন হবে। এবং আমি মনে করি না যে ওই 3 জন ছাত্র যদি গিয়া একটা রাজনৈতিক দলে দেয় তাহলে তার পুরো ক্যাবিনেট পার্সিয়াল হয়ে যাবে।
এই সরকারে আমি রাজনৈতিক সরকার না বলে মনে করি, এবং আমি মনে করি যে এর কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নাই। এর ক্যাবিনেট মেম্বাররা সরকারে থাকা অবস্থায় রাজনৈতিক নির্বাচনে অংশ নিলে সেটা যে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে। আমি আবার বলি যে এইটা মির্জা ফখরুল আলমগীর ঠিক মতোই পয়েন্ট আউট করছেন, কিন্তু করছেন যে এটার মধ্যে থেকে আসলে তারা যদি রাজনৈতিক দল করে তারা আসলে সরকারে থাকবে না। কিন্তু এর প্রতিক্রিয়া জানাইতে গিয়া, এই বক্তব্যের প্রতিক্রিয়া জানাইতে গিয়া মাননীয় উপদেষ্টা মহোদয় জনাব নাহিদ ইসলাম ফেলেছে। এর মধ্যে কি কি আছে সে সব কথা কিন্তু কইছে, যে কোনটা কোনটা আছে, গুম খুন আছে, নতজান পররাষ্ট্র নীতি আছে, ১/১১ সরকার, সংসদীয় সংখ্যাগরিষ্ঠ নীতিতে আছে। অর্থাৎ যা মানে 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 প্রথম কথা, ১/১১ সবচেয়ে ওয়ার্স্ট সাফারার ছিল হচ্ছে বিএনপি। এখন বিএনপির যদি বলে যে ১/১১ মতো আর একটা সরকার সে আনতে চাইতেছে, তাহলে সেইটার থেকে হাস্যকর আর কোনো কথা হইতে পারে না। এখন কইতে পারে যে ১/১১ সময় আওয়ামী লীগের যে অবস্থান ছিল, এরকম একটা ১/১১ করে বিএনপি সেরকম একটা অবস্থান চায়, তাহলে একটা আলাদা কথা। কিন্তু আমার কাছে মনে হয় যে এই 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 তুলনাটা আমার কাছে মনে হয় না যে খুব একটা ভালো তুলনা হয়েছে। এবং জনাব নাহিদ ইসলাম কথা নাই বার্তা নাই যেভাবে একটা ১/১১ তুলনাটা আনলেন, এটা আমার মতামত যে ১/১১ যদি কোনো সময় কোনো ১/১১ বাংলাদেশে আসে, এইটার উস্কানিটা বা এইটা কোত্থেকে এইটা শুরু হয়েছে, এই শুরুর দিকের যে কতগুলি চ্যাপ্টার থাকে না, কতগুলি ফ্যাক্টর থাকে না, এটার মধ্যে এই নাহিদ ইসলাম সাহেবের এইটা বিবেচিত হইব। ভাই, আপনারা ইলেকশন দিতে কইলে আপনারা ইলেকশন দেন না, দিবেন যে এইটার ব্যাপারে আপনারা আরেকটা কথা কন, আগে সংস্কার, আগে বিচার, এর জন্য আমরা এটা করি নাই, আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা ছিল, সেগুলো আপনারা বলবেন। তো বিএনপি এটার মধ্যে থেকে ভয় পাবে না? বিএনপি এটার মধ্যে থেকে এটার মধ্যে কথা কবে না? আমাদের 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 মনে আছে যে ২০১৫ সালে বেগম খালেদা জিয়ার প্রেস সচিব ছিলেন মারুফ কামাল খান, যে সময় তার দ্বিতীয় পুত্র জনাব আরাফাত রহমান কোকো মারা যান। সেই সময় কয়েক বছর আগে, মানে এই কোকোর মৃত্যুবার্ষিকীতে দেয়া জনাব মারুফ কামাল খানের একটা স্ট্যাটাস, জনাব নাহিদ ইসলামের এইটা মনে না হয় যে বিএনপির যে রোল ২০০৭ সালে ছিল, সেই রোলটাতেই বিএনপি না থেকে আওয়ামী লীগের রোলে চলে যাবে, তাইলে এটার মধ্যে থেকে কোনো কিছু একটা সেন্স মেক করতে পারে। কিন্তু দেখেন, আমার কাছে কিন্তু মনে হয় যে কার কথায় বা কার পরামর্শে, কার দেখিয়ে দেওয়া পথে এরা যেন এইটা চিন্তা করতেছে যে বিএনপি আওয়ামী লীগের সাথে মিলা যাবে, সেই জন্য বিএনপিকে আসলে একটু চাপে রাখা দরকার, বিএনপিকে একটু কথা শোনা দরকার। এইটা আমার মাথায় ঢোকে না। আপনি যদি খেয়াল করেন যে মানে এত কিছুর পর বিএনপি আওয়ামী লীগের সাথে আঘাত করতে চাচ্ছে, এরকম একটা ইঙ্গিত যে আমাদের উপদেষ্টা মহোদয়রা, অর্থাৎ মানে জনাব নাহিদ, জনাব আসিফ এবং আমাদের ছাত্র নেতা জনাব হাসনাত সার্জিসরা যে এটা দিতেছেন, এটা আমার কাছে একটা অসম্ভব বিষয়।